শীতলের মায়ের সাথে আড্ডা দিতে গিয়ে শ্রবণার মনে হচ্ছিল বহু বছর পর কারো সাথে মন খুলে কথা বলতে পারছে। অনেকদিন ধরে শ্রবণার কোনো বন্ধু নেই। এরকম একজনের সাথে আড্ডা দিতে পেরে সত্যি মনটা ফুরফুরে হয়ে উঠেছিল। গল্প করতে করতে কখন যে 10:30 বেজে গেছে শ্রবণা টেরও পায়নি। শেষে আন্টির জেদের কাছে বাধ্য হয়ে দুপুরের খাবার খেয়ে বের হতে হলো শ্রবণাকে। বিদায় নেওয়ার সময় শ্রবণা আন্টির হাত ধরে বলল, এই শহরে আমার এমন কেউ নেই যার সাথে মন খুলে দুটো কথা বলতে পারবো। আপনার সাথে কথা বলে কি যে আনন্দ হচ্ছে। আমি কিন্তু মাঝে মাঝে আসব। আন্টি হেসে বললেন, তাহলে ঠিক আছে, না আসলে আমি জোর করে আনতে বলতাম। গল্প করার জন্য তুমি খারাপ সাথী নও, বলেই হেসে উঠলেন। হাসাহাসির পর্ব শেষ হলে শ্রবণাকে নিয়ে সিঁড়িদের নাম ছিল শীতল। শ্রবণা কি বলবে ভেবেই পাচ্ছিল না। রাস্তায় এসে দাঁড়ানোর পর বলেই ফেলল, আমার ফোনে আপনার নাম্বারটা থেকে গেছে, ওটা কি ডিলিট করে দেব? শীতল কিছু না ভেবে বলল, ডিলিট করার মতো এতটা খারাপ সম্পর্ক আমাদের নয় নিশ্চয়ই। শ্রবণা হেসে বলল, সেভ করে রাখার মতো ভালো সম্পর্ক নয় নিশ্চয়ই। শীতল হেসে উত্তর দিল, এই সম্পর্ককে খারাপ বলার দায়ে তোমার জেল হওয়া উচিত। মাঝে মাঝে আমি ফোন দেব, যাও এবার ভালো মতো বাসায় পৌঁছে আমাকে উদ্ধার করো। শেষ কথাটা শুনে শ্রবণার বুকের মাঝে এমন চিনচিন করে উঠল যে রীতিমতো চোখে পানি এসে গেল। প্রিয় অশোক, অশোকটা থেকে থেকে ব্যথা দেয়, যন্ত্রণা দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। শীতল জিজ্ঞেস করল, কি হলো? শ্রবণা চমকে উঠে অন্যদিকে তাকালো। রিকশায় ওঠার সময় শ্রবণার বুকের ভেতর দুই ভাগ হয়ে যাচ্ছিল যেন। মানুষটা আপন না হলেও সবচেয়ে আপন। চলে যাওয়া মানে রেখে যাওয়া, ফেলে যাওয়া। কালই হয়তো অন্য কারো হয়ে যাবে। অবশ্য থেকে গেলেও সে অন্য কারো হবেই। শ্রবণার ভাগ্যে যা থাকবে তার চেয়ে বেশি কিছু তো আর সম্ভব না। এতটুকু হয়েছে, এটাই বা কম কিসে। মনমনা হয়ে রিকশায় উঠল শ্রবণা। রিকশা অনেক দূর চলে যাওয়ার পর শীতলের কেন যেন মনে হলো কিছু একটা চলে যাচ্ছে, যেন কত আপন। শ্রবণার মলিন মুখটা বারবার চোখে ভেসে উঠতে লাগলো। কিন্তু যাওয়ার সময় শ্রবণার এত মন খারাপ কেন হলো সেটাই বুঝতে পারল না শীতল। দুদিন পর শ্রবণা প্রতি মুহূর্তে অপেক্ষা করেছে শীতলের ফোনের জন্য, কিন্তু কোনো কল আসেনি। নিজে থেকে কল দিয়ে ছোট হতে মোটেও ইচ্ছে করছে না। দেখাই যাক না সময় কি চায়। শীতল হয়তো ভুলেই গেছে শ্রবণার কথা। সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকা ছাড়া শ্রবণার যেন আর কোনো কাজই নেই। কেউ বোধহয় মন খারাপ করে বসে থাকার জন্য চুক্তি করেছে। এদিকে শীতল এই 2 দিনে পোস্টার ছাপিয়ে শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে দেয়ালে লাগিয়ে দিয়েছে। পোস্টারে বড় বড় অক্ষরে লিখেছে, শ্যামলতার ডায়েরি। একটা ডায়েরি খুঁজে পেয়েছি। ডায়েরির মালিকের নাম শ্যামলতা। নিচে নিজের ফোন নাম্বার লিখে দিয়েছে শীতল। কিন্তু 2 দিন পরেও কোনো সন্ধান পেল না। যে কোনো মুহূর্তে কল আসবে সে আশায় বেচারা বসেই রইল। কিন্তু হতাশ হওয়া ছাড়া উপায় নেই। পরক্ষণেই শীতলের মনে হলো শ্যামলতার ডায়েরি কুড়িয়ে পেয়েছিল রাঙামাটিতে। ঢাকা শহরে পোস্টার ছাপিয়ে খোঁজ পাওয়ার কোনো মানেই হয় না। নিশ্চয়ই মেয়েটা পাহাড়ের কোনো অলিগলিতে ছোট্ট একটা ঘরে থাকে। তার কাছে এই পোস্টারে বিজ্ঞাপন কোনোভাবে পৌঁছাবে না। এখন একমাত্র উপায় ফেসবুক। ফেসবুকে একটা চিঠি, চিঠির উত্তর সমেত পোস্ট করতে হবে। তাহলে হয়তো খুব সহজেই শ্যামলতার সন্ধান পাওয়া যাবে। ভাবামাত্র চিঠি লিখতে বসে গেল শীতল। শ্যামলতা, আমাকে পাগল করে দেবার অধিকার কি আমি দিয়েছিলাম? পাগল করে উন্মাদের মতো রাস্তা রাস্তায় ঘুরব সেই আশা করেছিলে? তবে তোমার আশাই পূর্ণ হলো। রাস্তা রাস্তায় ঘুরে পোস্টার লাগিয়েছি, শহরের সমস্ত দেয়ালে দেয়ালে। আমি তোমাকে কোথায় খুঁজি বলো তো? গত 1 সপ্তাহ পাগলের মতো কত শত জায়গায় খুঁজেছি। যাকে পেয়েছি তাকে জিজ্ঞেস করেছি, আপনি কি শ্যামলতা? আপনার কি কোনো ডায়েরি হারিয়ে গিয়েছে? তোমার একটি ডায়েরি কেন বা আমি কুড়িয়ে পেলাম। সেখানে লেখা তোমার প্রত্যেকটা চিঠি আমার রক্তে আন্দোলন তুলে দিয়েছে। এই প্রবল স্রোতের গতিবেগ কেউ আটকাতে পারবে না পাগলি। প্লিজ আমাকে শান্ত করো। আমি পাগল হয়ে যাচ্ছি তোমার ভাবনায়। কারণ তুমি কল্পনায় যাকে ভালোবেসেছিলে সেই মানুষটা আমি নিজেই। আমি তোকে খুব পুরনো ধাঁচে ভালোবাসি রে পাগলি। তোর কোনো ছবি আমার কাছে রাখবো না। আমি এই যান্ত্রিক শহরের মানুষদের মতো নই। আমি অনেক পুরনো প্রেমিক। সারাদিন তুমি অপেক্ষা করবে, ফোন নিয়ে বসে থাকবে। আমি কল দিলেই দ্রুত রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলবে, কি নিষ্ঠুর, এতক্ষণে মনে পড়ল। সেই গলা থাকবে শত অভিমানে মেশানো।
আমি ভালোবাসার আবির মেখে সেই অভিমান ভাঙাবো। আর কি চাও? আমাকে চিনতে তোমার কি আরও কষ্ট হচ্ছে? প্লিজ শ্যামলতা, এই পোস্ট দেখে থাকলে সাড়া দাও। আমি আর সহ্য করতে পারছি না। তোমার অশোক শ্যামলতার প্রথম চিঠিটার নিচে এই অংশ জুড়িয়ে দিয়ে ফেসবুকে পোস্ট করে দিল শীতল। দ্রুত শেয়ার হতে লাগলো। বন্ধুদের কমেন্ট দেখে শীতলের মেজাজ বিগড়ে যাচ্ছে। সবাই হাসাহাসি করছে ওকে নিয়ে। এই যুগে এরকম পুতু পুতু প্রেম নাকি দেখাই যায় না। কেউ আবার অল দ্য বেস্ট বলছে, কেউ হাহা রিয়াক্ট দিচ্ছে। শীতল নীরবে সব কিছু সহ্য করে গেল। শ্যামলতাকে খোঁজার জন্য যত ধরনের চেষ্টা করা যায় কোনোটাই বাদ রাখতে চায় না ও। রাত্রিবেলা শুয়ে শুয়ে পোস্টের কমেন্ট আর শেয়ারগুলোর কমেন্ট দেখছিল শীতল। এমন সময় আয়াসের নাম্বার থেকে কল। শীতল রিসিভ করে যথারীতি বন্ধুর কথা বলতে লাগলো। আয়াস বলল, দোস্ত, তুই এভাবে পাগলিমি করা বাদ দিয়ে ওই মেয়েটার সাথে প্রেম কর না। কোন মেয়েটা? আরে, আমাকে নক করেছিল একটা মেয়ে, সম্ভবত শ্রবণা নাম। আয়াস, তুই জানিস আমি কেমন। আমি অনেক পজিটিভ মাইন্ডের, আর কীরকম পার্সোনালিটির সেটা তোর জানা আছে। সে আমি কারো প্রেমে পড়েছি মানে পড়েছি, সিরিয়াসলি পড়েছি। তাকে খুঁজতেই থাকবো। আয়াস একটু ভেবে বলল, তাহলে খুঁজতে থাক। শ্রবণার প্রতি তোর কোনো ফিলিংস নাই তো? না, নাই। কেন? আমার না মেয়েটার ছবি দেখে ভাল লাগছে। ক্রাশ খাইছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু ফেসবুকে ওকে পাচ্ছি না। সম্ভবত আমাকে ব্লক মারেছে, নয়তো আইডি ডিঅ্যাক্টিভ। তোর কাছে তো নাম্বার আছে, তুই একটু ব্যবস্থা করে দিবি? শীতল হেসে বলল, কংগ্রেটস মামা, আমি ওর সাথে কথা বলে নাম্বার দিচ্ছি। আগে ব্যবস্থা কর, পরে কংগ্রেস জানাস। ওকে, কিন্তু তুই একটা হেল্প কর। বড় বড় পেজগুলো দিয়ে চিঠিটা ভাইরাল করা যায় কিনা দেখবি একটু। দোস্ত, তুই একেবারে মরেছিস দেখছি। সামান্য একটা চিঠি পড়ে এ অবস্থা। ও চিঠিটা আমাকে লিখেছে রে। আমি একবার পড়েই বুঝে গেছি। আমি এতদিন যাকে খুঁজেছি, মনে প্রাণে চেয়েছি, এটা সেই শ্যামলতাই। আয়াস আর কথা বাড়ালো না। শীতল আয়াসের সাথে কথা শেষ করে শ্রবণ নাম্বারে কল দিল। রাত তখন প্রায় 1টা। এত রাতে শীতলের নাম্বার থেকে ফোন পেয়ে অবাক হলো শ্রবণা, কিন্তু প্রকাশ করল না। রিসিভ করে বলল, কি অবস্থা এতদিন পর? শীতল কিছুক্ষণের জন্য থমকে গেল। পরক্ষণে স্বাভাবিক গলায় বলল, আরে ব্যস্ত ছিলাম। যাই হোক, তোমার কি খবর? এই তো চলে যাচ্ছে মোটামুটি। তুমি কি অনলাইনে অ্যাক্টিভ না কেন? আমার ফ্রেন্ড আয়াস বলল তুমি নাকি ওকে ব্লক দিয়েছ। শ্রবণা বলল, অকারণে ব্লক দেব কেন? আসলে আমার কে বা কারা শত্রু হয়েছে। আইডিটা ডিজেবল করে দিয়েছে। অনেক চেষ্টা করলাম, কিন্তু ফিরিয়ে আনা যাচ্ছে না। সে কি? আমাকে মেল বা পাসওয়ার্ড দাও তো, চেষ্টা করে দেখি। এই কয়েকদিনে অনেকবার সাবমিট করা হয়েছে, তাই এখন আর না করাই ভালো। কিছুদিন পর আবার করব না হয়। শীতল একটা নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, তো চলো কাল একবার দেখা করি। শ্রবণা চমকে উঠল, কিন্তু কোনো কথা বলতে পারল না। চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। শীতলের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে শ্রবণা। হঠাৎ একসাথে কফি খেতে চাইল। শ্রবণের পক্ষে না করার সাধ্য ছিল না, কিন্তু অপেক্ষা করতে বলে এখনও শীতলের দেখা নেই। ধৈর্য ধরে ঠায় দাঁড়িয়ে রইল শ্রবণা। দূর থেকে শীতলকে দেখা যাচ্ছে, একটা ছেলের সাথে হাসতে হাসতে এদিকে আসছে। হাতে এক গাদা কাগজ আর একটা ছোট্ট বালতি। দেখে মনে হচ্ছে কোনো বিজ্ঞাপনের পোস্টার লাগাতে যাচ্ছে। কিন্তু শীতল এ কাজ কেন করবে সেটাই ভেবে পেল না শ্রবণা। কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। কাছাকাছি আসার পর শীতল প্রসন্ন হাসি দিয়ে বলল, অনেকক্ষণ অপেক্ষা করালাম তাই না? সরি। শীতলের প্রসন্ন হাসি দেখেই শ্রবণার সমস্ত রাগ অভিমান উবে গেছে। হাসার চেষ্টা করে বলল, ইটস ওকে। এগুলো কি হাতে? পোস্টার। এগুলো লাগাতে এত দেরি হয়ে গেল। কিসের পোস্টার? আর বলো না, আমার প্রেমিকা হারিয়ে গেছে তো, তাকে খোঁজার জন্য হারানো বিজ্ঞপ্তি দিচ্ছি। শ্রবণার বিশ্বাস হতে চাইল না। কথাটা শুনে বুকে কেমন মোচড় দিয়ে উঠল। এটা নিশ্চয়ই মজা করে বলেছে, কিন্তু মজা করে বলুক আর যেভাবে বলুক, কথাটা শ্রবণার খারাপ লাগারই মতন। শীতল বলল, দেখবে নাকি একটা? তুমি কয়েকটা পোস্টার নিয়ে যাও, এলাকায় লাগিয়ে দিও। টিউশনির জন্য? আরে বললাম তো, হারানো বিজ্ঞপ্তি। দাঁড়াও দেখাচ্ছি। শ্রবণা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। পোস্টারটায় কি ছাপানো আছে সেটা দেখার জন্য তর্স হয়েছে না। শীতল হঠাৎ পাশের জনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, শ্রবণা, এ হচ্ছে আয়াস, আমার জানের দোস্ত। ফাজলামো করে বললে মায়ের পেটের দোস্ত। শ্রবণা ও শীতল হেসে উঠল।
হাসি থামার পর আয়াস শ্রবণার দিকে তাকিয়ে বলল, হ্যালো। শ্রবণা হেসে বলল, হাই। আপনার সাথে তো আমার কথা হয়েছিল, কিন্তু আমি তো ডোন্ট ওয়ারি ম্যাম, আমি শীতলকে কিচ্ছু জানাইনি। শীতল অবাক হয়ে বলল, কি জানাসনি? বলতো ব্যাপারটা কি? আয়াস শ্রবণাকে বলল, সে কি আপনি শীতলকে এখনও জানাননি? বাদ দিন না প্লিজ। শীতল একবার অবাক হয়ে শ্রবণার দিকে তাকালো, আরেকবার আয়াসের দিকে। চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, কি লুকাচ্ছ আমার থেকে? শ্রবণা আয়াসকে ইশারায় বারণ করে দিল। আয়াসের সাথে কথা বলার সময় শ্রবণা বলেছিল শীতলকে ও ভালোবেসে ফেলেছে, কিন্তু আয়াসকে বলেছিল কথাটা যেন শীতলকে না জানায়। এটা নিজ মুখে জানাতে চেয়েছিল, কিন্তু তার আগে জানতে পারে যে শীতল অন্য কাউকে ভালোবাসে। এ কারণে শ্রবণা নিজের মনের কথা চেপে গেছে। এখন আয়াসকেও বিষয়টা ভুলে যেতে বলছে। অবশ্য আয়াস নিজেও এটাই চাইছিল মনে মনে। আয়াস শীতলকে বলল, আরে তেমন কিছু না, আমাকে নক করে তোর সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিল, এই আর কি। শীতল হেসে বলল, ও আচ্ছা, ফ্রেন্ডশিপ তো এমনিতেই হয়ে গেছে, তাই না শ্রবণা? শ্রবণার বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে গেল। আয়াস দম করে ফ্রেন্ডশিপের কথাটা বলে ফেলল। অবশ্য এই সময়ে কিছু একটা বলে বিষয়টা এড়িয়ে যাওয়া দরকার ছিল। এই মুহূর্তে চোখের জল আটকানোর জন্য মনে প্রাণে চেষ্টা করছে শ্রবণা। মনে হচ্ছে চোখের জল আটকে রাখার মতো কষ্ট আর কিছুতেই নেই। শীতল বলল, তো মিস শ্রবণা, কফি আপনি খাওয়াবেন না আমি? শ্রবণা প্রসঙ্গ বদলানোর জন্য বলল, কফি তো ওয়েটার এনে দেবে, যার যার হাতেতে তুলে খেতে হবে। লোকজনের সামনে তুলে খাওয়ানোটা কেমন হয়ে যায় না? হা হা হা। তিনজনেই হেসে উঠল। হাসির ছলে বিষয়টা এড়িয়ে গেল। শ্রবণা অন্যদিকে তাকিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করল। পরিস্থিতি এত নিষ্ঠুর হয় কি করে? কফি শপের ভেতরে ঢুকতে ঢুকতে শীতল শ্রবণাকে বলল, আজকে অনেক গরম পড়েছে তাই না? হ্যাঁ। এই গরমে কফি খাবেন? নো টেনশন, কোল্ড কফি খাওয়াবো। হা হা হা। আপনি সব সময় হাসেন না কেন বলুন তো? হাসলে আপনাকে দেখতে অনেক ভালো লাগে, অন্য সময় কি দেখতে খারাপ লাগে? হা হা হা। শীতল আজ অকারণে কারণেই হো হো করে হাসে। ওর হাসি দেখে মনটা ফুরফুরে হয়ে যাচ্ছে ঠিকই, আবার অচেনা একটা ব্যথা বুকে বেজেই চলেছে। শ্রবণা পোস্টারের দিকে তাকিয়ে বলল, আমাকে একটা দিন না দেখি। কিসের পোস্টার সেটা দেখার জন্য মনটা আকুপাকু করছে। শীতল হেসে বলল, আকুপাকু? তাহলে তো দেখানো যাবে না, আরও কিছুক্ষণ আকুপাকু করো। শ্রবণা ক্ষেপে বলল, আপনি কিন্তু অনেক দুষ্ট, এটা সবাই বলে, তুমি অন্য কিছু বলো। আয়াস এতক্ষণ চুপচাপ ছিল। শ্রবণার কথার ধরন, গলার স্বর সবকিছু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। মেয়েটা একেবারে হৃদয়ে দাগ কাটছে। একাকী বসে আলাদা করে কথা বলার প্রবল ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠছে। শীতলের হাতে একটা চিমটি দিয়ে বিষয়টার ইঙ্গিত দিল আয়াস। শীতল আয়াসের দিকে তাকিয়ে বলল, দোস্ত, শ্রবণাকে শ্রদ্ধা কাপুরের মতো লাগে না? আয়াস সুযোগ পেয়ে বলল, শ্রদ্ধা কাপুর কেন হবে? শ্রবণা নিজের তুলনা, ওর সাথে কাউকে তুলনা করা মানায় না। শ্রবণার দিকে তাকিয়ে কথাগুলো বলল শীতল। শেষ কথাটা বলার সময় গলার স্বরটা স্বাভাবিকের চেয়ে কিছুটা বদলে গেছে। শ্রবণা চমকে উঠে আয়াসের দিকে তাকালো, তারপর মাথা নামিয়ে ফেলল সংকোচে। শীতল ওদেরকে বসিয়ে রেখে কফির অর্ডার দিতে চলে গেল। অর্ডারের অজুহাতে কিছুক্ষণ ওদেরকে একা কথা বলতে দেওয়ার সুযোগ এই আর কি। কিন্তু শ্রবণা আয়াসের সামনে বসেও এদিক সেদিক তাকাচ্ছে। ওর তৃষ্ণার্ত চোখ দুটো আনমনে শুধু শীতলকেই খুঁজে চলেছে। শীতলকে দেখার জন্য, কণ্ঠস্বরটা শোনার জন্য শ্রবণার উথাল পাথাল লাগে। এটা অন্যরকম একটা অস্থিরতা, যা কাউকে কখনো বলে বোঝানো সম্ভব না। আয়াস আগে কথা বলা শুরু করলো, আচ্ছা মিস শ্রবণা, এখানে কোথায় থাকেন আপনি? শ্রবণা আয়াসের কথার উত্তরে হেসে বলল, এখানে কিভাবে থাকবো, এটা তো কফি শপ। এখানে বলতে ঢাকায় কোথায় আছেন? কলাবাগানে। আপনি আবার শীতলের মায়ের মতো বলবেন না, যেন কলাবাগানে কলা পাহারা দেয়। হা হা হা। শীতলের মায়ের সাথে দেখা হয়েছিল। আন্টির মতো মজার মানুষ আমি দ্বিতীয়টি দেখিনি। এখনও ভার্সিটির ফ্রেন্ডের মতোই আচরণ, অথচ ভার্সিটিতে আমার এমন কোনো ফ্রেন্ড ছিল না। পড়াশোনা চলছে, হ্যাঁ, জার্নালিজমে এবার ফাইনালে। বা শক্তিশালী মেয়ে বলতে হবে, সব মেয়ে শক্তিশালী, কারোটা প্রকাশ্য, কারোটা বা লেখায় প্রকাশ পায়। সাংবাদিকতার নেশায় কেন ধরল আপনাকে? আম্মু চাইতেন আমি জার্নালিস্ট বা নিউজ রিপোর্টার হই। গ্রেট,
আপনার আম্মুকে দেখার স্বাদ জাগছে। আম্মু নেই, 3 বছর আগে মারা গেছেন। আয়াস অপ্রস্তুত হয়ে বলল, সরি। আরে ব্যাপার না। আপনার বন্ধু কোথায় গেল? কি জানি। ওর মাথায় এখন শুধু ওই মেয়ে ঘুরছে। আল্লাহ জানে কি আছে কপালে। শেষে না পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আপনার বন্ধুর মতো একটা ছেলেকে রিজেক্ট করেছে কোনো মেয়ে। হা হা হা। সে মেয়ের কথা শুনলে তুমি হাসতে হাসতে মরে যাবা। কেন? আয়াস শ্রবণার চোখের দিকে তাকালো। এই প্রশ্নের উত্তর শ্রবণাকে দিতে চায় না ও। কারণ শীতল একটা ছায়ার পেছনে ছুটছে। সেটা শুনলে শ্রবণা শীতলকে নিজের করে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কিন্তু এই শ্রবণাকে যে আয়াসের চাই চাই, কি স্নিগ্ধ একটা মুখ, নিভিয়ে রাখি পড়ল। দেখলেই মুখটা দুহাতে ধরতে ইচ্ছে হয় অনেকক্ষণ তাকিয়ে থাকি। শ্রবণা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আয়াস ব্যাপারটাকে আড়াল করার জন্য বলল, আসলে মেয়েটা শীতলকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বিশ্বাস করতে কষ্ট হয়। থাক না। আর তুমি শীতলকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করো না। ও এসব শুনলে আঘাত পায়। তবে আমার মনে হয় এবার মেয়েটাকেও পাবেই। শ্রবণার মেজাজ বিগড়ে গেল। মনের ভেতরে কি যে এলোপাথারি বইতে আরম্ভ করেছে। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, পোস্টারগুলো কিসের? আমার দেখতে ইচ্ছে করছে। কি করবা দেখে? এগুলো ওর পাগলামি। মেয়েটাকে পাবার জন্য আর কত পাগলামি যে করবে। শ্রবণের মনটা এবার এতটাই খারাপ হলো যে চাইলেও আর হাসি মুখে বসে থাকতে পারল না। মুখ গোমরা করে অন্যদিকে তাকিয়ে রইল। কফি শপের কাচের দেয়ালের উপর বিশাল মানি প্লান্টের চারা ঝুলছে। চারার পিছনে শিকড়গুলোর দিকে তাকিয়ে রইল শ্রবণা। গাছ হয়ে জন্মালেও বোধহয় ভালো হতো। এই একাকিত্ব আর ভালো লাগে না। জীবনে বেদনা, যন্ত্রণা ছাড়া আর কিছুই নেই। একমাত্র মায়ের ভালোবাসায় বড় হয়ে ওঠা। সেই মাও 3 বছর আগে চলে গেছে। বাবা এই বয়সে আবার বিয়ে করেছে। সেই মায়ের সাথে সম্পর্ক ভালো রাখার যথাসাধ্য চেষ্টা করে লাভ হয় না। মা শ্রবণাকে নিজের মেয়ের মতো ভাবতেই পারেন না। সবসময় একটা পরপর ভাব ধরেই কথা বলেন। শ্রবণের জীবনে কখনো কোনো বন্ধু ছিল না, বান্ধবী ছিল না, কাছের কোনো আত্মীয় ছিল না। মনে মনে কল্পনায় কেবল একজনকে বন্ধু ভেবে ভালোবেসেছে, প্রেমিকের মতো আগলে রেখেছে। স্বপ্নবনে নতুন করে বাঁচার আশা দেখেছে। কেবল একটা ডায়েরি ছিল, আর কিছু স্বপ্ন। এখন ডায়েরি নেই, কল্পনার মানুষটাও নেই। মানুষটা কল্পনা থেকে বাস্তবে এসে দাঁড়িয়েছে, কিন্তু এই মানুষটাও অন্য কারো। ডায়েরিতে কত স্বপ্ন, কত ভালোবাসা যে মিশে আছে সে শুধু শ্রবণায় জানে। ভালোবাসার চেয়ে বড় কিছু থাকলে সেটা দিয়ে আগলে রেখেছিল প্রিয় অশোকটাকে। এই অশোকটাও বেইমানি করল। এত বছর স্বপ্ন দেখিয়ে আজ বাস্তবে এসে ধরা দিয়েও আপন হলো না। আর কত এই একাকিত্ব কতদিন বয়ে বেড়াতে হবে। শীতলের হাতের স্পর্শে সম্বিত ফিরে পেল শ্রবণা। চোখে মুখে বিস্ময় ও প্রশ্ন নিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল। শীতল জিজ্ঞেস করল, এভাবে আনমনা হয়ে কি ভাবছিলে? কি দেখছিলে ওদিকে? শ্রবণা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না কিছু না। হঠাৎ মুড অফ হয়ে গেল যে। মুড সুইংয়ের বদভ্যাস আছে। ও আচ্ছা। কফি অনেকক্ষণ আগে চলে এসেছে, খাইয়ে দিতে হবে নাকি? হা হা হা। শীতলের হাসি দেখে স্তম্ভিত শ্রবণা আরও স্তব্ধ হয়ে যাচ্ছে। এত সাবলীলভাবে কি কেউ হাসে? সহজ স্বাভাবিক একটা হাসি, অথচ নির্মল আর সুন্দর। শীতলের হাসি দেখলে বুকটা মোচড় দিয়ে ওঠে। এই মানুষটা শ্রবণার নয়, এটা ভাবতেও কষ্ট হয়, ভীষণ কষ্ট। শীতল কফির কাপে চুমুক দিয়ে বলল, তোমার গিটার অনেক ভালো লাগে তাই না? আজ সন্ধ্যার পর বন্ধু বান্ধবীরা মিলে একটা আড্ডা হবে, সাথে গান বাজনাও। তুমি চাইলে জয়েন করতে পারো। শ্রবণা কিছু বলল না। শীতল আবারও বলল, আসলে তোমার অনেক ভালো লাগবে। আমরা সপ্তাহে একদিন সংসদ ভবনের সামনে বসে গান গাই, সাথে ফুচকা, চটপটি আর পেয়ারা মাখানো। দারুণ মজা হয়। আসবে? শ্রবণা এবারও কিছু বলল না। শীতল মাথা ঝাঁকিয়ে আরেকবার কফির কাপে চুমুক দিয়ে বলল, আয়াসের সাথে তো পরিচয় হলোই। আমার আরও কয়েকটা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেব। তুমি আসতে চাইলে আমি আড়ং থেকে তোমাকে রিসিভ করতে পারি। শ্রবণা হাসার চেষ্টা করে বলল, কেউ রিসিভ করলে চাইলে আমার আসতে আপত্তি নেই, তবে আমাকে পাত্তা না দেওয়া ভাব দেখালে এটাই শেষ আশা। শীতল হো হো করে হেসে বলল, পাত্তা না দেওয়ার প্রশ্ন আসছে কেন? হ্যাঁ, আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে কিছু বলেছি? তারপরও একজন বলবে আমি ভালো না। শ্রবণা এবারও না হেসে পারল না। ওর মুখে হাসি দেখে শীতল গর্বিত হওয়ার ভঙ্গিতে আয়াসকে বলল, অবশেষে রাজকন্যার মুখের হাসি ফিরিয়ে এনেছি রাজামশাই।
এবার আমায় পুরস্কৃত করুন। আয়াস মানিব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে শীতলের দিকে এগিয়ে দিয়ে বলল, বেঁচে থাক বাবা, এভাবে আজীবন রাজকন্যার মুখে হাসি ফোটাও, তবে আমারটার না। শীতল হো হো করে হেসে উঠল। শ্রবণার শেষ কথাটা বুঝতে না পেরে বলল, মানে? আয়াস তড়িঘড়ি করে বলল, না মানে আমার পকেট না খসায় যেন সেটাই বললাম। হা হা হা। শ্রবণায় এই চালাকিটা কিছুতে বুঝতে পারল না। আর বুঝবি বা কি করে? মগজে শীতল ছাড়ার কিছু ঘোরে না। সেখানে শীতলের অচেনা এক বন্ধু দূর থেকে শ্রবণাকে ভালোবেসে যায়, সেটা শ্রবণার জানার কথা নয়। কফি শেষ করে বাইরে এসে শীতল রিকশা ডেকে শ্রবণাকে তুলে দিল। বিদায় দিয়ে বলল, সাবধানে এসো হে বন্ধু, সন্ধ্যায় দেখা হবে। আড়ংয়ের সামনে ঠিক 7টায় ওয়েট করব। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মন ভালো হয়েছে? শ্রবণা হাসার চেষ্টা করে বলল, এত সুন্দর একটা সময় উপহার দেওয়ার জন্য থ্যাঙ্কস। সন্ধ্যায় আরও ভালো সময় উপহার দিলে শুধু থ্যাঙ্কস দিবে? না, বলুন কি চান? এই পোস্টারগুলো এলাকায় লাগিয়ে দিও। হা হা হা। শ্রবণা ক্ষেপে রিকশাওয়ালাকে বলল, মামা আপনি যান, আর আপনার পোস্টার সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই। চেয়েছেন কেন হে বালিকা? আমার প্রেমিকা বিজ্ঞাপনে অংশগ্রহণ করে আমাকে কৃতার্থ করো। আপনার প্রেমিকা নিয়েও আমার কোনো আগ্রহ নেই। রিকশা দ্রুত চলতে আরম্ভ করেছে। শেষ মুহূর্তে শ্রবণার এরূপ রাগের কারণ বুঝতে পারল না শীতল। আর শ্রবণা বুঝতে পারছে না শীতলের প্রেমিকার কথা শুনলেই ওর এত রাগ হয় কেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। প্রচণ্ড ভ্যাবসা গরম আর জ্যামকে উপেক্ষা করে আড়ংয়ের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে শ্রবণা। শীতল ওভারব্রিজের ওপর থেকে শ্রবণাকে দেখে কয়েক মুহূর্তের জন্য চমকাল। শ্রবণার পরনে একটা সুতি আসমানি রঙের শাড়ি, শ্যাম্পু করা চুলগুলো পিঠের ওপর বিস্তৃত হয়ে আছে। শীতল ধীরে ধীরে ওর পাশে এসে দাঁড়াতেই শ্রবণা বলল, অনেকক্ষণ ধরে ওয়েট করছি। এই গরমে শাড়ি? শ্রবণা কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, কি অদ্ভুত লোক বাবা, একটা মেয়ে শাড়ি পরেছে, তাকে কেমন দেখাচ্ছে সেটা না বলে উল্টো বলছে এই গরমে শাড়ি। শীতল ছেলেটা বরাবরই এরকম। সৌন্দর্য থেকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর বিষয়টা ওর কাছে বেশি জরুরি। একগাল হেসে বলল, একজন মানুষ তোমাকে কেমন দেখাচ্ছে তার চেয়েও তোমার কমফোর্টের ব্যাপারটা চিন্তা করছে, সেটা কি সামান্য হয়ে গেল? শ্রবণা কোনো উত্তর দিতে পারল না। কিঞ্চিত ভ্রু ভাঁজ করে শীতলের দিকে একবার তাকালো। শীতলের গাল গলা ঘেমে একাকার। কারো চেহারার ঘামও এতটা আকর্ষণ করতে পারে এটা জানা ছিল না শ্রবণার। সে চোখ বড় বড় করে শীতলের দিকে তাকিয়ে রইল। শীতল হেসে বলল, না, তোমাকে সুইট লাগছে, ঠিক আজকের সন্ধ্যার মতন। শ্রবণা তৎক্ষণাৎ জবাব দিল, বারে, এই সন্ধ্যা আপনার সুইট মনে হচ্ছে? যা গরম রে বাবা। শীতল দোষ্টমি করে বলল, তাহলে ধরে নাও সিস্টেমে তোমাকে হট লাগছে বললাম। শ্রবণা ক্ষেপে চোখ পাকিয়ে শীতলের দিকে তাকালো। যতটা দুষ্ট ধারণা করেছিল এখন বোধ হচ্ছে তার চেয়েও বেশি। শীতল দুষ্টুমি হাসি হেসে বলল, আবার রাগ করো না, আমি কিন্তু জাস্ট ফান করলাম, মানবাধিকার লঙ্ঘন করিনি। শ্রবণা হেসে বলল, ঠিক আছে বাবা, সমস্যা নেই। আন্টি কেমন আছে? দুজন মিলে টুকটাক কথা বলতে বলতে হাঁটতে শুরু করলো। শ্রবণা পিছন দিক দিয়ে শাড়ির আঁচল টেনে নিয়ে ধরে রেখেছে, আরেক হাতে মাঝে মাঝে কুচি ধরে সামলিয়ে হাঁটছে। শীতল বিষয়টা সূক্ষ্মভাবে খেয়াল করলেও শ্রবণাকে বুঝতে দেয়নি। শীতলর কয়েকজন বন্ধুর সাথে শ্রবণার পরিচয় করিয়ে দিল। 5 জন ছেলের সাথে 2 জন মেয়েও আছে। সবার সাথে কুশল বিনিময় করার পর সংসদ ভবনের সামনে ফুটপাতে বসে ফুচকা ও পেয়ারা খাওয়া হলো। শীতলকে আজ অনেক হাস্যোজ্জ্বল দেখাচ্ছে। এতটা উৎফুল্লতার কারণ বুঝতে পারছে না শ্রবণা। বারবার আর চোখে শীতলের দিকে তাকাচ্ছিল। শীতল যখন কথা বলে অন্যদিকে তাকিয়ে থেকেও গভীরভাবে ওর কথাগুলো অনুভব করতে থাকে শ্রবণা। শীতল আশেপাশে থাকলে ওর অন্যরকম এক ধরনের অনুভূতি হয়, যার উপস্থিতি টের পেলেও বিষয়টা ব্যাখ্যা করার সাধ্য নেই শ্রবণার। এই এক অদ্ভুত যন্ত্রণাময় অনুভূতি, আবার একসাথে সমান ভালো লাগাও। সবাই মিলে গান ধরলে শ্রবণা মুগ্ধ হয়ে শুনছিল। আজ বহুদিন পর নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। জীবনে বন্ধুদের অবদান অনেক, বন্ধু ছাড়া সবকিছু থেকেও ফাঁকা ফাঁকা লাগে। এ শহরে এত মানুষ, অথচ একজন কথা বলার মানুষের বড্ড অভাব শ্রবণার। আজকে মনে হচ্ছে না, কথা বলার জন্য অনেকেই আছে। শীতলের বন্ধুরা ওর সাথে এত সহজে মিশে যাবে এটা ভাবতে পারেনি শ্রবণা। আড্ডা ও গান বাজনা চলতেই লাগলো। রাত যখন 9:30 মতন
এলোমেলো বাতাস বইতে শুরু করলো। শহরের ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি মিলবে, এই আশায় সবার মুখে দেখা গেল স্বস্তির হাসি। গানের ফাঁকে আয়াস কয়েকবার শ্রবণার সাথে গল্প জমানোর চেষ্টা করেছিল, কিন্তু পাত্তা পায়নি। শ্রবণা তো গভীর মনোযোগ দিয়ে শুধু শীতলকেই অনুভব করছে। গান গাছে শীতলের বন্ধু পিয়াস, সবাই সাথে সুর মিলাচ্ছিল। কয়েকজন ছেলে মেয়ে দূর থেকে ওদের গান শুনছে, কেউ আবার ওদের পাশে জটলা বেঁধে দাঁড়িয়ে গান শুনছে। শহরের ছেলেমেয়েরা অবশ্য ফিরেও তাকাচ্ছে না। কে কোথায় বসে গান গাইছে, কে কাকে জড়িয়ে ধরে হাঁটছে, এসব ছোটোখাটো বিষয়ে নজর রাখার অভ্যাস শহরের ছেলেমেয়েদের একেবারে নেই। সবাই একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে। কিন্তু শীতলের বন্ধুরাও শহরে হলেও শ্রবণা এখন ওদের মাঝে কোনো আলগাভাবের রেশ দেখেনি। হয়তো বন্ধু বলে কি ভাবছ? শ্রবণা চমকে উঠে খেয়াল করল শীতল ওর পাশে বসে হাঁটুতে হাত রেখে গালে হাত দিয়ে কেবল ওর দিকে তাকিয়ে আছে। লজ্জা নামক বস্তুটা যে শ্রবণার মাঝেও আছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পেল। নিজেকে আজকে পরিপূর্ণা মনে হচ্ছে। লাজুক হেসে বলল, ভাবছি আজকের সন্ধ্যাটা অনেক সুন্দর। বলেছিলাম না তোমার মতোই সুইট? পাত্তা দাওনি আমার কথায়। চলুন না ওদিকটা একবার হেঁটে আসি। বাতাসের ঝাপটা নিশ্চয়ই অনেক বকুল ফুল পড়েছে, যাবেন? এমনিতে বললে যেতাম না, বকুল ফুলের লোভনীয় ঘ্রাণ তো মিস করা যায় না। তাহলে চলুন না প্লিজ। শীতল উঠে দাঁড়ালো, আয়াসকে বলল, দোস্ত চল একটু হেঁটে আসি। শ্রবণা অপ্রস্তুত বোধ করছে। এটা কিছু হলো? আয়াসকে তো সাথে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। শীতলের সাথে আলাদা করে কিছু সময় কথা বলার মাঝে যে প্রশান্তি আসবে, আয়াস সাথে থাকলে তার সমপরিমাণ বিরক্তি আসবে। দুজনের মাঝখানে একজন তৃতীয় ব্যক্তি কেন? উফ! শ্রবণা কিছু বলতে পারল না। কিবা বলে আটকানো যেতে পারে? শীতলকে রেখে হাঁটতে শুরু করলো। মনে মনে রাগ হচ্ছে। এতক্ষণ বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়ার পরও হয়নি, আবার একজনকে ডেকে নিয়ে হাঁটতে হবে। মনটা যে চায় সারাক্ষণ শুধু শীতলকেই সামনে বসিয়ে রেখে তাকিয়ে থাকি। শ্রবণার পাশে শীতল হাঁটছে। শ্রবণা পিছন ফিরে তাকিয়ে আয়াসকে দেখতে না পেয়ে ভীষণ অবাক হলো। জানতে চাইল, উনি আসলেন না? না। উর্মি জোর করে ওকে বসিয়ে রাখল। শ্রবণা অট্টহাসি হেসে সামনে আসা চুলগুলো এক ঝটকায় সরিয়ে পেছনে পিঠের ওপর ছুঁড়ে মারতেই হাসতে লাগল। শীতল অবাক বিষয়ে ওর হাসি দেখছে। মেয়েটা হাসছে কেন এভাবে? শ্রবণা বলল, খুব মজা পেয়েছি। কিন্তু আমি তো মজা দেওয়ার মতো কিছু বলিনি। হা হা, তাও পেয়েছি। উর্মি আয়াসকে ছাড়ল না কেন? আয়াস ছাড়া গান জমে না সেই কারণে। তুমি কি ভেবেছ উর্মি আয়াসকে পাশে বসিয়ে রাখার জন্য ছাড়েনি? হাউ ফানি ইয়ার! হা হা হা। শ্রবণা মুখ কাচুমাচু করে শীতলের দিকে তাকালো। আহা, এইভাবে কেউ ইনসাল্ট করে নাকি? কি অদ্ভুত ধরনের ফাজিল এই লোকটা। শ্রবণার মুখের হাসি মিলিয়ে গেছে। শীতল হাসি থামিয়ে বলল, আজকের সন্ধ্যাটা অসম্ভব ভালো কাটিয়েছি। বহুদিন পর ফ্রেন্ডের সাথে আড্ডা। এই এক সপ্তাহ আমি একটা অন্যরকম ঘোরের মাঝে ছিলাম। আজ মনে হচ্ছে বাস্তবে ফিরে এসেছি। শ্রবণায় কি ভেবে যেন আশার আলো দেখতে পেল। কথাটা আনন্দ পাবার মতো কিছুই না, কিন্তু ওর অদ্ভুত আনন্দ হচ্ছে। হঠাৎ করে প্রশ্ন করে বসল, আচ্ছা তাহলে আপনি বুঝতে পেরেছেন? যাক বাবা, এখন তাহলে নতুন কিছু ভাবুন। শীতল ভেবাচাকা খেয়ে বলল, সরি, তুমি কিসের কথা বলছো? শ্রবণায় কি বলতে কি বলে ফেলেছে ভেবে লজ্জিত হলো। ধ্যাত, কি যে করে না মেয়েটা। হেসে বলল, প্রেমিকার ভূতটা মাথা থেকে নেমেছে না, সেটাই বললাম। এবার তাহলে নতুন করে কিছু ভাবুন। শীতল একটা নিঃশ্বাস ফেলে বলল, ভূত? সে আর কি নামবে? আরও বেশি করে মাথায় চেপে বসেছে। আগে ছিল ঘোর, এখন তাকে বাস্তবে সত্যিকারে পাওয়ার নেশা চেপেছে। যেভাবে হোক তাকে তো। শ্রবণা শীতলকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আপনার প্রেম কিংবা প্রেমিকা নিয়ে আমার সামনে কিছু বলবেন না। কেন? সমস্যা কি? তুমি আমার ফ্রেন্ড না? শ্রবণা কি উত্তর দেবে ভেবে না পেয়ে বলল, প্রেম ভালোবাসায় আমার অ্যালার্জি আছে। আমি এসব নিতে পারি না, আমার জাস্ট অসহ্য লাগে। দয়া করে এসব আর আমার সামনে বলবেন না। শীতল একটা ব্রেঞ্চের উপর বসতে বসতে বলল, আচ্ছা বলবো না। তোমরা বোধহয় একটু বেশি আপডেটেড হয়ে গেছো। প্রেমে তোমাদের বিশ্বাস নেই, অথচ আমার প্রিয়সী এখনও সেই পুরনো আমলে প্রেমিকাটি রয়ে গেছে, যাকে ফিল করে করে আমিও শিখেছি ভালোবাসাটা আসলে কি। শ্রবণার গায়ে বিষের মতো লাগলো কথাগুলি। জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে যেন। বলল, কি করে আপনার প্রেমিকা? তা তো জানি না, তবে সুন্দর একটা মন আছে তার। দেখতে নিশ্চয়ই খুব সুন্দর।
তাও জানি না। জানবো কি করে? আমি তো তাকে দেখিনি। দেখেনি? তাহলে প্রেমে পড়লেন কিভাবে? শুধু কি চেহারা দেখে প্রেম হয় রে পাগলি? তার মনটাকে জেনেছি যে, তার ধ্যান, ধারণা, সাধনা, ভালোবাসা সবটা জানি যে। শ্রবণার মেজাজ খারাপ হলেও সামলে রেখেছে। বলল, পরিচয় কি তাহলে ফেসবুকে নাকি রং নাম্বারে? শীতল হেসে বলল, সে এক অদ্ভুত কাহিনী। তুমি শুনলে আমাকে পাগল বলবে। অবশ্য মাঝে মাঝে নিজেরই মনে হয় আমি পাগল হয়ে গেছি। প্রত্যেকেই তার জীবন দশায় কোনো না কোনো সময় পাগলের ন্যায় আচরণ করে। উক্তি তার প্রমাণ পাচ্ছি। শ্রবণা আর কোনো প্রশ্ন করল না। মন খারাপ হয়ে যায় এসব শুনলে। যাকে নিয়ে এত বছর সাধনা করে এসেছে, আজকে সে বলছে অন্য কারো সাধনার কথা। কি অদ্ভুত সময়! শীতল বলল, শুনবে আমার প্রিয়সীর গল্প? আমি কিভাবে তার প্রেমে পড়েছি, কেন পড়েছি শুনবে? শ্রবণা শীতলকে থামিয়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, না, আমার এসবে অ্যালার্জি আছে। ভালো লাগে না আমার এসব প্রেম টেম, প্লিজ। শীতল আর কিছু বলল না। শ্রবণা মনে মনে কষ্টে ডুবে যাচ্ছে আর বলছে, আমি তোমাকে তোমার প্রেমিকার চেয়েও আরও পুরনো ধাঁচে ভালোবাসি শীতল। জানি না সে কেমন, কিন্তু আমি তোমাকে নিয়ে অনেকগুলো বছর যাবৎ কল্পনা করে এসেছি। সময় আদৌ অনুকূলে আসবে কিনা আমি জানি না। শুরু থেকেই তোমার মাঝে যে এক দৃঢ় দূরত্ব বেঁধে দিয়েছি যেন। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস। শ্রবণাকে মন খারাপ করে বসে থাকতে দেখে শীতল ভাবল, মেয়েদের সহজাত বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে কথায় কথায় মন খারাপ করা। শীতলের তো কষ্ট আছে। কই, মন খারাপ করে বসে থেকে সময় নষ্ট করার মতো কোনো মানেই হয় না। এমন সময় বাতাসের ঝাপটা এসে লাগল। ভ্যাপসা গরমের মাঝে এরকম দমকা হাওয়া খুবই দরকার ছিল। শ্রবণা অভিভূত হয়ে সামনে তাকিয়ে বলল, উফ, অবশেষে! হে পবন, তুমি বয়ে যাও বয়ে যাও। আমার প্রিয় শ্রবণার মন ফুরফুরে করে দাও, হে দক্ষিণা হাওয়া। শ্রবণা হেসে বলল, কি যে বলেন, আমি তোমার বন্ধু না? মাঝখান থেকে আপনিটা সরিয়ে তুই কিংবা তুমিতে চলে আসো। তুই করে বলতে আমার সংকোচ লাগবে। তাহলে তুমিটাই চলো। দুজনে মিলে পরিবেশ নিয়ে কথা বলছিল। শীতল হঠাৎ উঠে গিয়ে বকুল ফুল কুড়িয়ে দুহাত ভরিয়ে নিয়ে শ্রবণার সামনে হাঁটু গিরে বসল। দুহাতে ফুলগুলো শ্রবণার হাতে তুলে দিয়ে বলল, গ্রহণ করো হে প্রিয়। বকুলের মালা করে গলায় ঝুলিয়ে রেখো আমায়। শুকিয়ে গেলেও ফেলে দিও না যেন। পরম যত্নে হাতে পেঁচিয়ে রেখো। শ্রবণার দুহাতে ফুল নিতে নিতে শীতলের চোখের দিকে তাকিয়ে রইল। এত কাছ থেকে শীতলের চোখ দেখে কোথায় যেন ঢিপ ঢিপ করতে আরম্ভ হয়ে গেছে। শ্রবণা তাকিয়ে থাকতে পারছে না। শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। এই বুঝে দুম করে মাথা ঘুরে পড়ে যাবে। ঘোর ঘোর লাগছে ভীষণ। শীতল একটা ধাক্কা দিয়ে বলল, এই শ্রবণা। শ্রবণা চমকে স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। মাথা চুলকে বলল, সরি শীতল, সরি সরি। তুমি ঠিক আছো? শীতল, আই লাভ ইউ। কি? শীতল আচমকা এমন কথায় বড়সড় ধাক্কা খেয়ে গেল। চোখে মুখে বিস্ময় নিয়ে শ্রবণার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। শ্রবণা চোখ বন্ধ করে বিড়বিড় করছে। দম করে কথা বলে ফেলবে এটা ও নিজেও বুঝতে পারেনি। হঠাৎ এরকম কেন হলো কে জানে। শীতল শ্রবণার পাশে ধপ করে বসে পড়ল। শ্রবণা এবার মাটিতে বসে শীতলের মুখের দিকে তাকিয়ে হাত দুটো পরম আবেশে ধরল। তারপর নরম গলায় দ্রুত বলতে লাগল, প্রথম দেখে আমার মনে হয়েছে তুমি আমার স্বপ্নের রাজকুমার। আমার ভালোবাসার মানুষটা নিয়ে বিশাল বড় ফ্যান্টাসি ছিল। আর সেই মানুষটা যে তুমি। তোমাকে প্রথমবার দেখে আমার মন এটাই বলেছে। আমি বোধহয় তারপর থেকে অসুস্থ হয়ে গেছি। কি কি পাগলামি করে ফেলেছি তুমি তো জানো। এতটুকু বলতে বলতে শ্রবণা হাঁপাতে শুরু করলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতেও ওর যেন দম আটকে আসছিল। তাড়াহুড়ো করে বলল, আমি তোমাকেই ভালোবাসি। হ্যাঁ, শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। প্রচণ্ড 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 ভালোবাসি শীতল। কথাটা বলতে বলতে শীতলের হাতের উপর মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। শ্রবণার পুরো শরীর কাঁপছে। শীতল পুরোপুরি স্তব্ধ। এরকম পরিস্থিতির জন্য সে একটুও প্রস্তুত ছিল না। মাথার ভিতর যেন বনবন করে ঘুরছে। শ্রবণা মুখ তুলে একবার তাকালো। তারপর উঠে শুরু করলো একটা ভোঁদড়। কেন যে ছুটছে নিজেও জানে না। ছুটে কোথায় যাচ্ছে তাও জানে না। খামার বাড়ির দিকে ছুটতে লাগলো। শীতলের মনে হচ্ছিল মেয়েটা একা একা যেতে পারবে না। হয়তো দম করে উষ্ঠা খেয়ে পড়ে যাবে। তবুও শীতল উঠতে পারল না। থ মেরে বসে রইল। বন্ধু বান্ধবরা শীতলকে দেখে নানান প্রশ্ন করতে আরম্ভ করেছে। কিন্তু শীতল কারো সাথে একটা কথাও না বলে শুধু বলল,
আমার কিছু ভালো লাগছে না, আমি বাসায় যাব। সবাই কৌতূহল ভরা চোখে শীতলকে দেখছিল। ওর মুখ দেখে শ্রবণার কথা জিজ্ঞেস করার সাহস কেউ পেল না। শীতল আস্তে আস্তে হাঁটা ধরল। হাঁটার সময় আনমনে কি ভাবছিল সে নিজেও বুঝতে পারছে না। এদিকে শ্রবণা খামার বাড়ি পর্যন্ত দৌড়ে এসে রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ল্যাম্পপোস্টের আলোয় শ্রবণার গালে জল চিকচিক করছিল। মাঝে মাঝে হাত দিয়ে গাল মুছে মেয়েটা। বাসায় ফিরে শীতল অনেকক্ষণ শাওয়ারের নিচে বসে রইল। বেরিয়ে এসে রুমের লাইট নিভিয়ে শুয়ে পড়ল বিছানায়। অনেকক্ষণ ঝিমমিরে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল রাত 1:30টায়। টেবিল ল্যাম্প জ্বালিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে শ্যামলতার ডায়েরিটা বের করল শীতল। কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে একটা চিঠি বের করে পড়তে আরম্ভ করল। প্রিয় অশোক, আচ্ছা, আমার করা পাগলামিগুলো তোমার কেমন লাগবে? এই ধরো, কখনো রিকশা থেকে নেমে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় জ্যাম সৃষ্টির কারণ হলাম। ট্রাফিক পুলিশ এসে প্রশ্ন করলে তোমাকে ঝাপটে ধরে বলতাম, আমি ছেলেটাকে ভালোবাসি আঙ্কেল। পুলিশ ভ্যাবাচাকে খেয়ে আমাদের দুজনকে বেঁধে থানায় পাঠিয়ে দিত। হি হি হি, খুব মজা হতো তাই না? প্রেমের দায়ে জেলে না থাক, তোমার আবার জেলে যেতে ভয় লাগতো। এরকম পাগলামি করব না, যাও। শুধু ভালোবাসবো, ভালোবাসবো আর ভালোবাসবো। হবে তো? কিরকম করে বাসলে তোমাকে ঘায়েল করা সম্ভব বলো তো? আহা, বলো না। চোখে কাজল, কপালে টিপ, লম্বা চুলে কাঠগোলাপ হবে? আচ্ছা, তোমার কাঠগোলাপ ভালো লাগে? আজ আমার চিঠি লেখায় মন নেই। আজকে ভীষণ একা একা লাগছিল। মাঝে মাঝে নিজেকে এত একা লাগে যেন আমি এই সমাজের বাইরের কেউ। আমার কেন কোনো বন্ধু নেই? আমাকে কেন কেউ ভালোবাসে না? ভালো লাগছে না, কিচ্ছু না। এখানেই শেষ হয়ে গেল চিঠিটা। খুব সাধারণ অগোছালো একটা চিঠি। চিঠিটা লেখার সময় শ্যামলতার খুব মন খারাপ ছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরকম অগোছালো চিঠিও খুব কম লিখেছে। পড়তে পড়তে শ্রবণার চেহারাটা ভেসে উঠছিল। শ্যামলতার চিঠিটা যেন শ্রবণারই হাতে লেখা। কেন এরকম হ্যালোসিলেশন হচ্ছে বুঝতে পারছে না শীতল। যতবার চোখ বন্ধ করছে ততবারই শ্রবণার মুখ ভেসে উঠছে। মেয়েটা দুঃখী দুঃখী মুখে বসে আছে। শীতলের ইচ্ছে করছে ওর একাকিত্ব ঘুচিয়ে দিতে, কিন্তু পারছে না। এ কেমন যন্ত্রণা! শীতল নিজের ওয়ালে ঢুকে চিঠির কমেন্টগুলো পড়তে শুরু করলো। অনেক শেয়ার হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। এখনও ডায়েরির মালিকের কোনো খোঁজ পাওয়া গেল না। উল্টো মানুষের হাসির পাত্র ভালো মতো হওয়া গেল। একটা বড় নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দিল শীতল। এমন সময় মনে হলো মেসেঞ্জারে নতুন মেসেজ রিকোয়েস্ট এসেছে। একবার চেক করে নেওয়া যাক। একটা মেয়ের আইডি, নাম অন্দ্রিলা অনিতা। মেসেজটা দেখে বড়সড় ধাক্কা খেয়ে গেল শীতল। মেয়েটা লিখেছে, আমার ডায়েরি হারিয়ে গেছে। আমি অনেক বছর থেকে তোমাকে নিয়ে ভাবছি। আমার ডায়েরিতে সব কিছু লিখে রাখতাম। আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি আমার ফোনে কল দাও। আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ প্লিজ প্লিজ। আমার নাম্বার দেখে শীতলের বুকের ভেতর ঢিপ ঢিপ শুরু হয়ে গেল। অবশেষে শ্যামলতাকে পাওয়া গেছে। কিন্তু একটা জিনিস দেখে মনটা খারাপ হয়ে গেছে। শ্যামলতার বাংলা বানানে কোনো ভুল ছিল না। হাতের লেখাও অসাধারণ সুন্দর, আর শব্দেও মাধুর্যতা কিংবা পাগলামি ছিল। এই মেসেজের বানান দেখে ভাষায় বুঝতে কষ্ট হচ্ছে শীতলের। তবু উত্তেজিত হয়ে তাড়াতাড়ি কল দিল সেই নাম্বারে। ওপাশ থেকে একটা মেয়ে রিসিভ করে বলল, হ্যালো। কণ্ঠ শুনে হতাশ হলো শীতল। শ্যামলতার কণ্ঠ মনে মনে যেমন শুনেছিল, এটা মোটেও সেরকম নয়। খটকা লাগলো এসে। তবুও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কে বলছেন? আপনি কে? এত রাতে মেয়েদের ডিস্টার্ব করে আবার জিজ্ঞেস করছেন কে বলছে? আপনার নাম কি? কুত্তার বাচ্চা, আবার নাম জিজ্ঞাস? পদনের জন্য কল দিছিস বাইন? শালার বেটা, ফোন রাখ। শীতলের ভয়ানক রাগ হলো। নিজেকে সামলে নিয়ে বলল, আমি একটা প্রশ্ন করেছি, নিজের লিমিট ক্রস করে ফেলবেন না আপনি। আপনার মতো বেয়াদব মেয়ে শ্যামলতা কেন? হাজারটা শ্যামলতার গুণ নিয়ে জন্মালেও আমি ভালোবাসতাম না। যত সব। কিসের শ্যামলতা? কে আপনি? আমি শীতল। আমাকে এই নাম্বারে দেওয়া হয়েছিল মেসেঞ্জারে। হারামির পুত। মাঝরাতে কল দিয়ে ফালতামো মারস? জুতরায় তোর কথা বলার হাউসমেটা মুখারা। শীতল প্রচণ্ড রাগে ফোন কেটে দিল। ধ্যাত, মেজাজটাই খারাপ হয়ে গেছে। নিশ্চয়ই কেউ ইচ্ছাকৃতভাবে এরকমটা করেছে। বন্ধুদের মধ্যে কেউ তো হবেই। এত বড় ফাজলামো করার সাহস কার হবে? ছি, নিজের ওপরে রাগ হচ্ছে। ওই নাম্বার থেকে আবারও কল আসলো। শীতল রাগ সংবরণ করে ফোন রিসিভ করে বলল,
হ্যালো, শীতুল। সরি শীতুল, আসলে আমি বুঝতে পারিনি। হঠাৎ ঘুম ভাঙে, এত রাতে কল, তাই ওভার রিয়েক্ট করে ফেলেছি। প্লিজ ফরগিভ মি। শীতলের ভ্রু কুঁচকাল। একটা মেয়ে কিভাবে এতটা ন্যাকামি মিশিয়ে কথা বলতে পারে এটা জানা ছিল না শীতলের। কথায় যে পরিমাণ ন্যাকামি মিশে আছে তাতে বদহজম হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা যে শ্যামলতা নয় সেটা পুরোপুরি নিশ্চিত শীতল। তবুও জানতে চাইল, আচ্ছা তোমার নাম কি? ঐন্দ্রিলা। চিঠিতে কি নাম লিখেছিলে? ইয়ে, শীতল, তুমি কেমন আছো? আমাকে চিনোনি? আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো না আমি তোমার সেই? পেরেছি, ভালোভাবে পেরেছি। তোমার নামটা শুনি। শীতল, আমি তোমাকে অনেক ভেবেছি। প্রত্যেক দিন তোমাকে নিয়ে ভেবেছি। ও আচ্ছা, প্রত্যেক দিন আমাকে নিয়ে ভেবেছেন তাই না? খুব ভালো। তোর ডায়েরিটা হারিয়েছিলেন কোথায়? এটা তো ঢাকায় হারিয়েছি। আচ্ছা, ঢাকা থেকে ডায়েরিটা হেঁটে হেঁটে রাঙামাটিতে গিয়েছে তাই না? অ্যাকচুয়ালি আমি রাঙামাটির নীলগিরিতে বেড়াতে গিয়েছিলাম কয়েকদিন আগে। তখন হয়তো হারাতে পারে। আমি রাইট বলতে পারছি না। ঢাকায় এসে ব্যাগে দেখি ডায়েরি নেই। তুমি শিওর এটা তোমার লেখা চিঠি? শিওর হব না? আমি নিজের লেখা চিনব না? আমি লিখেছি এটা তোমাকে। ও আচ্ছা, তাহলে কাল দেখা করো। দেখা করে আমাকে তোমার করে নাও। মেয়েটা খুশিতে লাফাতে শুরু করেছে। শীতল তাড়াতাড়ি করে ফোন কেটে দিল। এত রাগ হচ্ছে যে সামনে যা দেখছে ভেঙে ফেলতে ইচ্ছে করছে। নীলগিরি নাকি রাঙামাটিতে? এই মেয়েকে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। দেখা হলে বুঝিয়ে দেবে মিথ্যে নিজেকে শ্যামলতা দাবি করার শাস্তি কত কঠিন হতে পারে। এই অপরাধ কোনোভাবে ক্ষমা করবে না শীতল। আয়াসের নাম্বার বের করে ওকে কল দিয়ে নিজে থেকে বলতে লাগলো, ঘুমাইছিলি দোস্ত? আমার এত রাগ উঠছে, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। জানিস কি হয়েছে? একটা মেয়ে মেসেজ দিয়ে নিজেকে আমার প্রেমিকা হিসেবে দাবি করেছে। কি ফালতু! ওপাশ থেকে একটা ঘুম জড়ানো মায়াবী কণ্ঠস্বর শোনা গেল। আপনি বোধহয় আয়াসকে ফোন করতে গিয়ে ভুলে আমাকে কল দিয়েছেন। শীতল চমকে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল, সত্যি শ্রবণাকে কল দিয়ে ফেলেছে। এরকম ভুল হওয়ার তো কথা নেই। হয়তো শ্রবণার কথা অবচেতন মনে ঘুরছিল, তাই এমন হয়েছে। শিট! শ্রবণা একটা জোরে নিঃশ্বাস ফেলে চুপ করে রইল। সেই নিঃশ্বাসের শব্দ ছুরির মতো বিঁধল শীতলের বুকে। কেমন যেন ঘোর লাগতে শুরু করেছে। শীতল ঘোরের মাঝে বলে ফেলল, তোমার নিঃশ্বাসের শব্দটা অনেক ধারালো। চমকে উঠল শ্রবণা। কল্পনায় প্রিয় অশোক একথা ওকে বলেছিল। এই একই কথা শীতল কিভাবে বলতে পারে? মিল হলে এটাই তো হবে যে ডায়লগ পর্যন্ত শীতল জানে। অদ্ভুত! শ্রবণার ঘুম জড়ানো কণ্ঠ আর ধারালো নিঃশ্বাসের শব্দ বারবার প্রতিধ্বনিত হতে লাগলো শীতলের কানে, বুকে, সমস্ত শরীরে। শিহরিত হয়ে শীতল বলল, তুমি এমন কেন? আমার সাথে কেন এমন করছো? শ্রবণা অবাক হয়ে জানতে চাইল, আমি আবার কি করলাম? শীতল বলল, না কিছু না। সরি তোমার ঘুম ভাঙানোর জন্য। হুম বলার পর চুপ করে রইল শ্রবণা। শীতল বলার মতো কিছু খুঁজে পেল না, কিন্তু খুব করে শ্রবণার কথা শুনতে ইচ্ছে করছিল। এমন কেন হচ্ছে কে জানে। মন কেমনের অনুভূতিগুলো বোঝা বড় কঠিন। একদিকে শ্যামলতার জন্য দুশ্চিন্তা, অন্যদিকে শ্রবণার কাছে আসতে চাওয়া। দুটো মিলিয়ে একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়েছে। শীতল অন্যরকম একটা ঘোরের মাঝে চলে যাচ্ছে, যার দিক কিংবা ইশারা কিছুই বোধগম্য হচ্ছে না। শ্রবণার আরেকটা ধারালো নিঃশ্বাসের শব্দে শীতল বাস্তবতায় ফিরে এসে বলল, প্লিজ শ্রবণা, প্লিজ। কি? ভালো থেকো, বাই। সাথে সাথে ফোন কেটে দিল শীতল। শ্রবণার চোখ ফেটে জল বেরিয়ে এলো। নিঃশব্দে সেই জল মুছল শ্রবণা। এই কান্নার কারণ, অর্থ, সমাধান কেউ জানে না, কিন্তু তিনটারই একটাই উত্তর, শীতল। বুকের বোবা কান্না অস্ত্র হয়ে নীরবে গড়িয়ে পড়তে লাগল। আর কিছু তো করার নেই। কত রাত এভাবে কেঁদেছে নিজেও জানে না শ্রবণা। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে একবারও কথা হয়নি শীতলের সাথে। কেউ কাউকে একবারও ফোন করেনি। শ্রবণার বুক ফাটলেও এই দহন কেউ দেখেনি। সারাদিন ফোন দূরে ফেলে রেখে নিজের মতো সময় কাটাচ্ছিল শ্রবণা। কয়েকদিন প্রচণ্ড কষ্ট হলেও ধীরে ধীরে রাতগুলোতে যন্ত্রণা কমে আসতে শুরু করেছে। গত কয়েকটা রাত একটুও ঘুমাতে পারেনি শ্রবণা। এমনকি খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারেনি। একা থাকার দরুন কেউ জোর করে খাওয়ানোর মতো ছিল না। গল্প প্রিয় অশোক, তৃতীয় পর্ব। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।